হচ্ছে আমাদের চ্যানেল ডেসক্রিপটিভ ডব্লিউবিসিএস 2025-এর জন্য আমরা যেটা করব, তো স্মার্ট স্টাডি করব, ঠিক আছে। তো স্মার্ট স্টাডি করতে গেলে আমাদের প্রথম কি দরকার? প্রথম দরকার একটা স্ট্র্যাটেজি। ওকে, তারপর আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিসটা প্রথমে শিখতে হবে এবং সেটাকে অ্যাপ্লাই করতে হবে, আর প্রচুর পরিমাণে রিভাইজ, আর একটা হচ্ছে প্র্যাকটিস। তাই জন্য এই কতগুলো জিনিস মাথায় রেখে আমরা সাহায্য করব যে আমাদের তরফ থেকে সেই সমস্ত অ্যাসপিরেন্ট রয়েছে যারা নতুন বা পুরনো, তাদেরকে সম্পূর্ণভাবে সাহায্য করতে ভালো কন্টেন্ট প্রোভাইড করে, গাইডেন্স প্রোভাইড করে। এবার কথা হচ্ছে যে যারা নতুন সবেমাত্র ডব্লিউবিসিএসের প্রিপারেশান স্টার্ট করেছো অথবা যারা পুরনো, সবার জন্য 2025টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কেন ইম্পর্ট্যান্ট হতে চলেছে? প্রথম কথা হচ্ছে আমরা দেখছি যে ডব্লিউবিসিএস একটা ইয়ারের এক্সাম কন্ডাক্ট করতে 5 ইয়ার্স নিয়ে নিচ্ছে। সেখানে যদি একটা বছর আমরা পিছিয়ে পড়ি প্রিলিমস ক্লিয়ার না করে, তাহলে কিন্তু আমাদের লাইফ থেকে একটা 5টা বছর পুরো চলে যাচ্ছে যে প্রসেসটা কমপ্লিট করতে, এবং আমরা সেটা কিন্তু এই মুহূর্তে অ্যাফোর্ড করতে পারবো না, কারণ এটা একটা লুপ। এখানে আটকে পড়লে কিন্তু ভবিষ্যতে অনেক সমস্যা আছে। তাই আমাদের টার্গেট থাকবে আমরা ফার্স্ট টাইম অ্যাপিয়ার হই বা আমাদের 2-3 বার হয়ে গেছে, যেখানেই আমরা থাকি না কেন, কোনোভাবে 2025টা প্রিলিম ক্লিয়ার করে যত তাড়াতাড়ি সম্ভব ডব্লিউবিসিএসকে ক্লিয়ার করে স্টাবলিশড হয়ে যেতে। তাই জন্য আমাদেরকে খুব ভালোভাবে প্রিপেয়ার হতে হবে 2025-এর। কথা হচ্ছে দেখতে দেখতে 9 মাস, সেপ্টেম্বর, কিন্তু দেখতে দেখতে সময় ভীষণভাবে চলে যাবে। তাই আমাদেরকে খুব এফেক্টিভলি কাজ করতে হবে। আর আমাদের কাছে যেহেতু অনেক সময় মনে হচ্ছে আছে 9 মাস, তাই সাধারণত যখন সময় বেশি থাকে আমরা খুব রিল্যাক্সে পড়াশোনা করি। এই ক্ষেত্রে সমস্যা থাকে কি? সমস্যা হচ্ছে আমাদের কাছে কোনো স্ট্র্যাটেজি নেই, কোনো টার্গেট নেই, আমরা জানি না কখন শেষ করব, কখন কি করব, এফেক্টিভ রিভিশন হবে না। তাই আমরা এখানে ডব্লিউবিসিএস ডেসক্রিপটিভ ডব্লিউবিসিএস চ্যানেল তরফ থেকে আমরা চাইবো যে একটা স্ট্র্যাটেজি ওয়াইজ ফলো করতে, তত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে পুরো রিভিশন দিয়ে এবং একটা খুব ভালো কন্টেন্ট দিতে, ঠিক আছে। তো প্রথম আমরা যেটা শুরু করব আমরা যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের অ্যানালাইজ করে। এটা কিন্তু ডিটেল অ্যানালাইজ হবে, ইন ডিটেলস। ওকে, ইন ডিটেলস মানে শুধুমাত্র এমন নয় যে আমি কোশ্চেন দেখে বলে দিলাম এটার উত্তর নয়, আমরা প্রত্যেকটা যে সমস্ত আরও যে সমস্ত অপশানগুলো থাকবে সেগুলো ডিটেলসে পড়বো। যে কোশ্চেনের অ্যান্সার আছে সেটা থেকে আর কী কী কোশ্চেন আসতে পারে, এবং এর আশেপাশে যা যা স্টোরি ব্যাকগ্রাউন্ডগুলোও করার চেষ্টা করব। কেন করব? কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কিন্তু আমরা যদি দেখি 1 বা 2 ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে, ডাইরেক্ট। এছাড়াও ইনডাইরেক্টলি যে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন থাকে সেখান থেকে কিন্তু অনেক প্রশ্নের অ্যান্সার দেওয়া যায়। এটা একটা করব। 3 নাম্বার করব হচ্ছে এটা যারা নতুন অ্যাসপিরেন্ট তাদের জন্য বা পুরনো অ্যাসপিরেন্ট তাদের জন্য, যে আমরা একটা আইডিয়া পাবো যে এত ভার্স সিলেবাস যেখানে আমাদের 50টা নম্বর হিস্ট্রি থেকে আসছে, তার মধ্যে কোন টপিকটা ইম্পর্টেন্ট, কোনটা আমরা পড়বো, কোনটা আমরা অ্যাভয়েড করব, কোনটার প্রায়োরিটি আমরা বেশি দেবো, কোন টপিকের কোন সাবটপিকগুলো ভালো করে পড়তে হবে, সেগুলো কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলে করতে পারবো। আর একটা যে ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে চাই, যে যারা নতুন এসছো বা যারা পুরনো, আমরা সাধারণত অপেক্ষা করি যে আমার সিলেবাস শেষ হবে, আমার টপিক শেষ হবে, আমি রিভাইজ করব, তারপর আমি কোশ্চেন অ্যান্সার অ্যাটেন্ড করব। এটা সম্পূর্ণ ভুল একটা জিনিস, সম্পূর্ণ ভুল। প্রথম দিন থেকে ফ্রম দ্য ফার্স্ট ডে তোমরা সবাই কোশ্চেন অ্যান্সার অ্যাটেন্ড করা স্টার্ট করে দাও, এমসিকিউ প্র্যাকটিস করা স্টার্ট করে দাও। পারবে না অ্যান্সার, 0 হবে, নো প্রবলেম, কিন্তু স্টার্ট করো। কেন? কারণ এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে না নলেজের সঙ্গে সঙ্গে অনেক কিছু কাজ করে, যেমন ইনটিউশন, লজিক, নিজের বুদ্ধি, বেসিক নলেজ, কমন সেন্স, এলিমিনেশন টেকনোলজি। এগুলো কিন্তু এমন নয় যে একদিনে ডেভেলপ হয়ে যাবে, এটা একটা লং প্রসেস, এটা গ্র্যাজুয়ালি ডেভেলপ হবে। তাই তুমি যদি প্রথম দিন থেকে এমসিকিউ করো, তখন তোমার মধ্যে এই সমস্ত জিনিসগুলো আছে। আর অনেক সময় সাবকনশিয়াসলি আমরা অনেক কিছু অ্যান্সার করতে পারি নিজের বুদ্ধি কাজে লাগিয়ে বা নিজের আইডিয়া দিয়ে, সেগুলো কিন্তু গ্র্যাজুয়ালি ডেভেলপ হবে। এছাড়াও এমসিকিউ পড়ার সময় বা করার সময় তুমি যে সমস্ত কোশ্চেনগুলো পাবে সেখান থেকে তোমার একটা আইডিয়া হয়ে যাবে
যেই টপিকে এই ধরনের কোশ্চেন আসছে তাহলে আমাকে এই টপিকটা থেকে এটাই পড়তে হবে। যেমন আমি যদি বলি যে আমরা জানি যে 3টে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এবার রাউন্ড টেবিল কনফারেন্সে যারা টেক পার্ট করেছিল, অংশগ্রহণ করেছিল, 3টে রাউন্ড টেবিল কনফারেন্সে যদি তুমি স্পেকট্রাম দেখো সবার নাম লেখা আছে। এত কি পড়া সম্ভব? এবার যে জানো না বা যারা জানে না তারা সবার নাম পড়তে যাবে এবং ব্যাটারটাকে পুরো কমপ্লিকেটেড হয়ে যাবে। অনেক পরিশ্রম করবে কিন্তু রিটার্ন কিছু হবে না। তাহলে আমরা যদি কোয়েশ্চেন দেখি যে কী প্রশ্ন আসছে, কারা অংশগ্রহণ করছে, যেমন মেজরিটি প্রশ্ন আসে যে গান্ধীজি কোন রাউন্ড টেবিল কনফারেন্সে অংশগ্রহণ করেছিল, বা কংগ্রেস কোন রাউন্ড টেবিল কনফারেন্সে, ওটা হচ্ছে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে, কারণ গান্ধীজি প্রথমেও ছিল না এবং থার্ড রাউন্ড টেবিল কনফারেন্সে ছিল না। গান্ধীজির সঙ্গে কে রাউন্ড টেবিল কনফারেন্সে ছিলেন? সরোজিনী নাইডু ছিলেন। এছাড়াও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করে কারা আছে, যেমন যেটা 3টে রাউন্ড টেবিল কনফারেন্সেই আছে, সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর ছাড়াও অনেকে ছিল, যেমন সাপ্রু ছিল, এন.এম. জোশী ছিল, সি.এম. মুডলিয়ার ছিল, বেগম জাহানাবারা সানহাবাজ ছিল। তো এগুলো হচ্ছে প্রশ্ন। তো আমি যখন যদি কোশ্চেন অ্যাটেম্প্ট করতে গিয়ে দেখতে পাই এই প্রশ্নগুলো আসছে, তাই আমি বইটা পড়ার সময় কিন্তু শুধু সেই অনুযায়ী পড়বো, এক্সট্রা ইনফরমেশান পড়ে কমপ্লিকেটেড করবো না। এটাই হচ্ছে স্মার্ট স্টাডি, যেটাকে আমরা বলি স্মার্ট স্টাডি। আর একটা স্ট্র্যাটেজি থাকলে কী হবে, আমরা তো টার্গেট ডেট পেয়েই গেছি আমাদের, যে আমাদের টার্গেট ডেটটা হচ্ছে 7 সেপ্ট, কিন্তু আমাদেরকে প্রতিদিনের একটা স্ট্র্যাটেজি বানাতে হবে। প্রতিদিন আমি কী অ্যাচিভ করছি, উইকলি কী অ্যাচিভ হলো, আমি কীভাবে রিভাইজ করলাম, মান্থলি কীভাবে আমি রিভাইজ করলাম। যখন আমরা কোনো জিনিস করি আর একটা আমাদের সামনে মেজারেবল আউটকাম রয়েছে, আমি বুঝতে পারি আমার প্রগ্রেস কত, তাহলে আমাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান আসে। সেই স্যাটিসফ্যাকশান থেকে মোটিভেশান আসে। আসলে মোটিভেশান যে আমরা বলি, মোটিভেশানটা আসে হচ্ছে রেজাল্ট থেকে। মোটিভেশান আসে হচ্ছে রেজাল্ট থেকে। আর এই সমস্ত গভর্নমেন্ট জব বা এই সমস্ত ক্ষেত্রেগুলো যে ম্যারাথন, এগুলোর রেজাল্ট মানে ফাইনাল সিলেকশন। তো ততদিন পর্যন্ত নিজেকে মোটিভেট রাখা, নিজেকে স্ট্রং রাখা খুবই ডিফিকাল্ট। তাই আমাদেরকে ছোটো ছোটো মোটিভেশান তৈরি করতে হবে। সেই মোটিভেশানগুলো কিন্তু আসবে আমরা যখন প্রতিদিনের ডেলি টার্গেট অ্যাচিভ করব, আমরা যখন এক্সাম দেবো, এক্সামের সময় আমাদের ভালো রেজাল্ট আসবে, বা আমরা এমসিকিউ অ্যাটেম্প্ট করছি, এমসিকিউ করতে পারছি, আমরা দেখছি যে আমাদের সাথে যাদের কম্পিটিশান তাদের থেকে আমরা এগিয়ে আছি, আমরা কোনো টপিকে ডিসকাস করতে পারছি, সেই টপিকে যতগুলো প্রশ্ন আছে অ্যান্সার দিতে পারছি, সেগুলো থেকে কিন্তু আমরা একটা মোটিভেশান পাবো, যে মোটিভেশানটা আমাদেরকে টিল 7 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন খুব ভালোভাবে পড়তে সাহায্য করবে এবং ট্র্যাকে রাখতে সাহায্য করবে। তো সেক্ষেত্রে আমি এখানে আছি, তোমাদেরকে যত সম্ভব গাইড করতে পারবো, নিজের দিক থেকে চেষ্টা করব। আমার কাছে যেহেতু খুব রিসোর্সেস কম, তাই আমার হয়তো ভিডিও বানানোর কোয়ালিটিটা ভালো হবে না, কিন্তু আমি চেষ্টা করব আমার তরফ থেকে বেস্ট কন্টেন্ট প্রোভাইড করতে। কারণ আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা দেখি, আমি বিহার পিসিএসের মেন্সও লিখেছি, তো বিহার পিসিএস প্রিপারেশনও করেছি। তো এক্ষেত্রে আমি দেখেছি কি ডব্লিউবিসিএসে না লেভেল প্লেইং ফিল্ডটা খুব কম, অর্থাৎ খুব কম চ্যানেল আছে যারা খুব ভালো কন্টেন্ট প্রোভাইড করছে, কম্পিটিশান কম, স্টুডেন্ট বা অ্যাসপিরেন্টদের কাছে ভালো কন্টেন্ট নেই, তেমন ভালো কোনো চ্যানেল নেই। কিন্তু অন্যদিকে যদি বিপিএসসি দেখো বা ইউপিএসসি দেখো, প্রচুর চ্যানেল আছে, প্রচুর কন্টেন্ট আছে, যেখানে স্টুডেন্টসরা বা অ্যাসপিরেন্টসরা ফ্রিতে ভালো কন্টেন্ট চুজ করতে পারবে, নলেজ ডেভেলপ করতে পারবে, ভালো স্ট্র্যাটেজি পাবে এবং সেইভাবে এফেক্টিভলি কাজ করবে। তাই আমার উদ্দেশ্য খুবই সামান্য, যে আমার কাছে যেইটুখানি নলেজ বা যেইটুখানি কন্টেন্ট রয়েছে, সেগুলো যদি তোমাদের সবার কাছে পৌঁছাতে পারে এবং তোমরা এফেক্টিভলি ইউজ করে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারো ডব্লিউবিসিএস অফিসার হওয়ার, আর আমি যদি সেখানে কোনোভাবে আমার কন্ট্রিবিউশন থাকে 1%, 0.1%, আমি খুব খুশি হব। তাই এটা হচ্ছে ইন্ট্রোডাকশান, যে আমরা 2025 কীভাবে করতে চলেছি। তো আমাদের টার্গেট থাকবে যে আমাদের কাছে খুব কম সময় পড়ে রয়েছে জানুয়ারি কমপ্লিট করতে, জানুয়ারি শেষ হতে। তো যেইটুখানি সময় আছে আমরা চেষ্টা করব এই জানুয়ারির মধ্যে প্রিভিয়াস ইয়ার্স সব কোশ্চেনগুলোকে টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ ডিটেলড অ্যানালাইসিস করতে, এক্সেপ্ট 2023 ছাড়া। কারণ 2023টা হচ্ছে সবথেকে রিসেন্ট, যেখানে রিসেন্ট প্যাটার্ন থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের আপকামিং কোশ্চেন্স কেমন হতে চলেছে। সেটা কিন্তু আমি যখন ছোটো ছোটো টপিকগুলো কভার করব, সেখানে আমি 2023 কোশ্চেন নিয়ে তাকে কম্পেয়ার করে করাবো। তাই ফ্রম 2022 আমরা চেষ্টা করব মিনিমাম 2015 পর্যন্ত ডিটেলড করতে। এবার যদি সম্ভব হয় আমি এক্সট্রাও আরও আগের যে বছরগুলো, মানে আরও যে সমস্ত বছরগুলো আছে পরের বছরগুলো, সেগুলো করানোর আশা করি। অনেক